ভৌতিক কথা পডকাস্টের ১১১ নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের এই পডকাস্টে তোমরা শিলিগুড়ির একটা রিহাব সেন্টারে ঘটে যাওয়া মারাত্মক ডেঞ্জারাস প্যাথেটিক ভয়ঙ্কর একটা ঘটনা শুনতে চলেছ। আজকের এই পডকাস্ট তোমাদের দারুণ লাগতে চলেছে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি হেডফোনটা গুঁজে নাও। আমরা এখন পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে হারিয়ে যেতে গেলে অবশ্যই হেডফোনটা গুঁজে নিতে হবে আর চুপটি করে লেপের নিচে শুয়ে পড়তে হবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা হারিয়ে যাই ভূতের রাজ্যে। হ্যালো লাব্বু। হ্যাঁ বলো দাদা। বলো, কেমন আছো? এই চলছে, ভালোই আছি। তুমি কেমন আছো? এই তো চলছে। হ্যাঁ লাব্বু, তোমার সাথে আমার বোধহয় মেসেজে কথা হয়েছিল, তাই না? যে তুমি একটা আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম ফার্স্ট। না না, রিকোয়েস্টের কিছু নেই। হ্যাঁ, তোমার সাথে তো মানে অন্যান্য চ্যানেলের সাথে যেভাবে আরো অনেক চ্যানেল আছে, কিন্তু ওদের সাথে তোমার যদি ইচ্ছে থাকে যে তুমি কিছু বলবে, বাট ওদের সাথে কন্ট্যাক্ট করা আমার মনে হচ্ছে কতগুলো ধাপ পেরোতে হবে, স্টেপ বাই স্টেপ। একটু এম্বারেস লাগে। আমি করেওছি, কিন্তু তোমার মতো এত কারো যদি ইচ্ছেও থাকে বলার, তোমার সাথে যোগাযোগ করতে সব থেকে ওদের সুবিধা হবে, আই থিঙ্ক। কারণ সেই কারণেই এত কিছু করা। এটা সত্যি খুব ভালো। আর তোমার এত সুন্দর রেসপন্স, সত্যি বলছি। কিছু কিছু থাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তোমার বুঝেছি কি বলতে চাইছো। আমার খুব ভালো লেগেছে। একদম একদম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তুমি আমাকে যেটা কিছুটা শুনেছি আমি, সেটা হচ্ছে তোমার শিলিগুড়ির রিহাব সেন্টারের একটা ঘটনা তুমি আমাকে বলেছিলে, তাই না? হ্যাঁ। ওকে, তো তুমি ওই ঘটনাটা কত বছর আগের? এটা 2022 সালের। 22 সালে, মানে খুব ভেরি রিসেন্ট। হ্যাঁ, খুব রিসেন্ট একদম। হ্যাঁ, তো তাহলে তুমি একদম প্রপার প্রথম থেকে শুরু করে কিভাবে কি হয়েছিল পুরো ঘটনাটা আমাদেরকে বলো, আমরা শুনবো। হ্যাঁ ঠিক আছে, আমি শুরু করছি তাহলে দাদা। অ্যাকচুয়ালি 2022 সালের আগের থেকে আমি একটু অ্যাডিকশনের মধ্যে জর্জরিত ছিলাম, ঠিক আছে? কেমন অ্যাডিকশন? সাবস্টেন্স ইউজ করতাম আর কি। ওকে, ফাইন, ঠিক আছে। তো সেটার জন্য আমি বাইরে থেকে আমার হচ্ছিল না, তো আমি ফ্যামিলির সাথে কথাবার্তা বলে আমি একটা শিলিগুড়ির একটা নামজাদা রিহাবে অ্যাডমিশন নিই, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে প্রথম একটু প্রবলেম হতো, ঠিক আছে? যেরকম আর কি প্রসেস থাকে, এগুলো তো সবকিছু তো বলা যায় না বাইরে। তাও আমি এটাও গোপন করছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি, ঠিক আছে? এবার ওখানে যাওয়ার পরে আমার সাথে বেশ কিছু ইনসিডেন্ট ঘটে। কিছু আমি চোখে দেখেছি, কিছু আমি এর থেকে শুনেছি, বাট ট্রু আমি ওখানে উপস্থিত থাকাকালীন সব হয়েছে। ওই রিহাব সেন্টারের মধ্যে হয়েছে, তাই তো? হ্যাঁ। আমি এক দুটো জিনিস আমি নিজে ফিল করেছি, আর এক দুটো জিনিস আমি দেখেছি, প্লাস হলো তোমার ফিলও করেছি, দেখেছি, প্লাস এক দুটো আমি শুনতে পেরেছি, কিন্তু ওটা আমার থাকাকালীন ওখানে, ঠিক আছে? ফার্স্ট যে ঘটনাটা হয়েছিল, তো আমাদের মেন দুটো বিল্ডিং ছিল রিহাবে, ঠিক আছে? ফার্স্টে আমাদের ডিটক্সিফিকেশন করিয়ে তারপরে আমাদের আলাদা জায়গায় আরেকটা বিল্ডিং আছে। ওখানে তোমার মিনিমাম আমাদের মোটামুটি আমি যেই সাবস্টেন্স ইউজ করতাম ওটা ঠিক হতে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন লাগে ঠিক হতে আর কি, ফিজিক্যালি, ঠিক আছে? তো আমাকে ওখান থেকে আমি 10-12 দিন ডিটক্সিফিকেশন করার পরে তারপরে আমি রিহাবে যাই, ঠিক আছে? ওটা একটা আলাদা বিল্ডিং, একটু দূরে গাড়ি করে যেতে হয়, অফিসিয়াল বিল্ডিং এর থেকে ডিটক্সের বিল্ডিং এর থেকে ওখানে। তো স্বাভাবিকভাবে আমি গেলাম, একটা নতুন জায়গা, আমার এটা ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট ট্রিটমেন্ট ছিল, ঠিক আছে? ওখানে যাওয়ার পরে নর্মালি আমার দিন কাটছিল, ঠিক আছে? দিন কাটতে এবার আমি ওখানে এই জিনিসগুলো না আমার জানা ছিল না, আর এই জিনিসগুলো কেউ কাউকে শেয়ারও করতো না, কিন্তু মোটামুটি কিছু ছেলে পেলে জানতো ওখানে যে না এখানে কিছু আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমি আগে শুনিনি, কিন্তু আমি পরে শুনেছি যখন আমার সাথে হয়ে গেছে। তারপরে আমি যখন 1-2জনকে শেয়ার করছি, সিনিয়র যারা ছিল তারা আমাকে কিছু বলেছে, ঠিক আছে? এবার প্রথমে আমি যখন গেলাম, যাওয়ার পরে এবার বিল্ডিংটা এরকম ছিল টি আকৃতির, তুমি এই দিক দিয়েও সিঁড়ি আছে, ওদিক দিয়েও সিঁড়ি আছে, টি আকৃতির। তুমি এদিক দিয়ে উঠতে পারবো, টি বলতে যেটা বোঝায়
আর কি। হুম। কিন্তু জায়গায় গিয়ে তুমি একই জায়গায় পৌঁছাবে লাস্টে গিয়ে, Okay, মানে যাওয়া যায়। কেন্দ্রবিন্দুটা একই, দুই দিক দিয়ে যাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো এবার আমি একদিন নর্মালি একটা টাইমে আমাদের 6টার থেকে টিভি দেখার টাইম ছিল, 5:30 6টার থেকে, ঠিক আছে। হুম। তো 6টার দিকে মানে ওখানে কি সবকিছু টাইমলি হয় তাই তো? হ্যাঁ, টাইমলি একদম শিডিউল ওয়াইজ, মানে একদম আচ্ছা। যেই টাইমে মানে কোনো রকম 5 মিনিট হেরফের হবে না, এদিক ওদিক হবে না, খুব Okay. টাইম টেবিল মেনটেন করে। তো সন্ধ্যা 6টার দিকের থেকে মানে টিভি দেখার টাইম ছিল। হুম। তো আমি টিভি দেখার টাইমে মাঝখানে বাথরুম পেয়েছে, আমি উপরে গেছি, ঠিক আছে। হুম। আর রিয়াক্টটা মানে এরকম ছিল না, কিছু কিছু জায়গা নিয়ে না খুব কিউরিওসিটি হতো, কেন এই জায়গাটা এরকম, কেন এই জায়গাটা এরকম, কেন, ঠিক আছে। মানে না নর্মাল থাকতো না জিনিসগুলো, মানে একটু মানে তোমার দেখলেও তোমার মনে হতে পারে কি এই জায়গাটা এরকম কেন, সব জায়গা ঠিকঠাক। মানে ওখানে একটা জায়গা ছিল পুরো তোমার সিল করা, আচ্ছা। পুরো 2-3টে তালা লাগিয়ে একদম লোহার ইসে দিয়ে, মানে ওদেরতে ব্যালকনি যাওয়া যেত। তো আমি নর্মালি টিভি দেখার টাইমে আমার বাথরুম চেপেছে, আমি আবার তোমার বাথরুম করতে একদম উপরে যেতে হবে, আচ্ছা। ঠিক আছে। তো আমি সিঁড়িতে উপরে উঠেছি, তো বাথরুম করেছি, মানে উপরে ওঠার পরে না মানে ওখানে 2টো রুম আছে পাশাপাশি, হুম। আমার না কেমন একটা ফিল হতে লাগলো, মানে একটু গাটা ভারী ভারী লাগছে, মনে হচ্ছে এখানে কেউ আছে, মানে একা গেলে না একটা কেমনই জানি লাগতো, মানে বলে বোঝাতে হবে আনইজি ফিল হতো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারো, ঠিক আছে। তো আমি গেছি, নর্মাল বাথরুম করার সময় আমি বাইরের থেকে আওয়াজ পাচ্ছি, মানে ওই দরজাটার মধ্যে, মানে যেটা সিল দরজা আর কি, হুম। ওটার মধ্যে কেউ নক করছে বা ব্যালকনি দিয়ে কেউ দৌড়চ্ছে। আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট না আমি নিজের মতো করে গুনগুন করতে করতে গান গাচ্ছিলাম, গুনগুন করতে করতে একটা টাইমে না আমি বাথরুম করতে করতে একটু কানটা ওদিকে করলাম, তো দেখছি না সত্যি তো, মানে কান পাতলে? হ্যাঁ কান পাতলাম, ওকে। দেখলাম হ্যাঁ সত্যি তো কিছু একটা। আমি না মানে খুব আটকে উঠে না আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এসেছি, ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে আসছি। এটা ছিল ফার্স্ট। হ্যাঁ, এরপরে এবার আমার সাথে যেটা হয়েছে ওটা আমি পরে বলছি। ওকে। আমি আগে কি আমি কিন্তু এরপরে কিন্তু আরেকটা জিনিস ফেস করেছি, কিন্তু ওটা খুব ইন্টারেস্ট জন্য আমি পরে বলছি তোমাদেরকে। তার আগে আমার সাথে কি হয়েছে আমি সেটা বলছি। মানে তার আগে তোমার সাথে কিছু হয়েছে না অন্যের সাথে? না, আমি শুনেছি যেটা একটা Okay. একটা একটা ঘটনা আমি নিজের চোখে দেখা, আরেকটা শুনেছি, ঠিক আচ্ছা। আছে। না আরো 2টো ঘটনা আছে নিজের চোখে দেখা, একটা শুনেছি। ওকে। এবার স্বাভাবিকভাবে ওখানে মানে আমাদের যত শিডিউলে যত ছেলে পেলে ছিল আমরা 75-80 জন ছিলাম। কেউ হল রুমে শুতো, কেউ উপরে শুতো, কেউ 5 জন, কোনো রুমে 8 জন, কোনো রুমে 12 জন, এভাবে করে ডিভাইডেশন করা হতো। ডিপেন্ড করতো মানে কোন ঘরে কতখানি কত স্পেস অনুযায়ী মানে ওটা অ্যাডজাস্ট করতে হতো, ঠিক আছে। বুঝেছি। হুম। তো এটা তো মার্চের দিকের ঘটনা, এপ্রিলের দিকের ঘটনা। তো আমি ওখানে গেছি, মোটামুটি আমার প্রথম একটু বোরিং ফোরিং লাগতো, পরে যখন সবার সাথে চেনা জানা হলো ঠিকঠাক চলছে। একদিন রাত্রিবেলা শুয়েছি নর্মালি, ওখানে একটা রুম আছে, ওই যেটা বললাম না তোমাকে সিল করা, তারই ঠিক নিচে একটা রুম আছে, ওটাকে 6 নাম্বার বলে। আচ্ছা। মানে 6 নাম্বার মানে রিহাবের মানে সবাই জানতো 6 নাম্বার মানে একটা রুম, আতঙ্কের জায়গা। 6 নাম্বার রুম, হুম। ঠিক আছে। আর রিহাবের আরেকটা রুম ছিল, ওই রুমে কেউ ঘুমোতো না, খালি ফ্রিজ ছিল একটা ওই রুমে, ফ্রিজটা চলতো, মানে মানে দিনে আসা যাওয়া হতো ওই রুমে। ওই রুমটা বেশিরভাগ টাইমে লক থাকতো, জামা কাপড় থাকতো, কিন্তু ওই রুমে কেউ রাতে ঘুমোতো না। আচ্ছা। কেউ ঘুমোতো না, ওই রুমটা ফাঁকা পড়ে আছে। কিন্তু ভাবো তোমার যেই জায়গায় যদি 5 জনের জায়গায় যদি 7 জন হয়ে যায়, যদি তোমার একটু অ্যাডজাস্ট করতে আসলে তুমি যদি বলো যে না 2 জনকে ওখানে দিয়ে দাও, ওই রুমে দেবে না, অন্য কোথাও দেবে, ওই রুমে দেবে না। ওই রুমটা রাত্রিবেলা লকই থাকতো। আমি জানি না ওটা কি কারণ, হয় না কারণ আমি আজও বলতে পারবো না। তো এবার সেদিন সকাল মানে ঘুমিয়ে পড়েছি, তারপরের দিনের কথা বলছি, ঠিক আছে। উঠেছি সকালবেলা, এবার রাত্রিবেলা নাইট ডিউটি থাকে আমাদের 2 জন ছেলে, ঠিক আছে। আর যারা নাইট গার্ড করবে, ঠিক আছে, মানে এটা শিডিউল ওয়াইজ ভাগ হয়, 15 দিন পর পর চেঞ্জ হয়, ঠিক আছে। বা 15 দিনে থাকলো, 15 দিনও, 1 মাসে 2 জন করে 4 জন, মানে ডিভাইডেড 15 দিন 15 দিন। তো আমার একটা খুব ক্লোজ বন্ধু ও নাইট গার্ডের ডিউটি পায়, আর যেদিনই নাইট গার্ডের ডিউটি পাবে সবাইকে একটা করে লোহা দিয়ে দিত। আচ্ছা। যে গলায় পড়লো বা শরীরের কোথাও রাখতে হবে, মোট কথা। আচ্ছা। ঠিক আছে, শরীরের কোথাও রাখতে হবে। তো এবার আমাকে পরের দিন বলছে, মিনুয়া জানিস কি হয়েছে কালকে রাত্রে? কি? মানে ও আমার সাথে খুব ক্লোজ। ওরা সারা রাত্রি নাইট ডিউটি করতো, সকালবেলা দিনের বেলা ঘুমোতো।
তো ঠিক 4:30-5টা হবে, চা মুড়ি খাওয়ার টাইম। তখন আমাকে বলছে, জানিস কালকে রাত থেকে কি বলে, আমি নামটা বলছি, ঠিক আছে, নামটা আমি একটু আলাদা বলছি, ঠিক আছে, অরিজিনাল নাম বলছি না। লালটুদা আছে না, হ্যাঁ, বলে তুই তো জানিস ও 6 নম্বরে শোয় আর সবার সাথে। বললাম হ্যাঁ ঠিক আছে। বলে কালকে লালটুদা হুট করে উঠে পড়েছে রাত্রিবেলা ঘুমের মধ্যে, আর খুব চিল্লাচ্ছিল। কেন? বলে ভাই আর বলিস না, লালটুদা উঠে যা বললো, লালটুদার নাকি বুকের উপরে কেউ বসেছে। মানে এটাও শুনছে আর কি, নাইট গার্ডকে, মানে ও এটা এক্সপিরিয়েন্স করেছে, মানে ও এক্সপিরিয়েন্স মানে ওর সামনাসামনি ছিল যখন, মানে চিল্লাচিল্লি করছে যখন লালটুদা, এরকম একটা আওয়াজ করছে বিভৎস রকম, বলে আমাকে মানে করে দেখিয়েছিল, মানে এরকম এরকম একটা আওয়াজ, ঠিক আছে। তো ওরা দুজন গেছে দৌড়ে, কি হলো টর্চ নিয়ে দৌড়ে গেছে, ডেকেছে লালটুদা, ও লালটুদা। ও নাকি যে লালটুদা ছিল পুরো বলে ঘেমে ফেমে অস্থির, ওদেরকে দেখে নাকি হাত ধরেছে, ওদের হাত ধরেছে, মানে জোরে জোরে শ্বাস নিচ্ছে তখন, মানে খুব ভয় পেয়ে গেছে। তখন ও জিজ্ঞাসা করেছে কি হলো তোমার? বলে ভাই বিশ্বাস করবি না, মনে হলো আমার বুকের উপরে কেউ বসেছে। বলছে কি বলো? বলে হ্যাঁ ভাই সত্যি বলছি। তখন ও বললো হ্যাঁ এই জন্য তুমি চিল্লাচ্ছিলে? না হ্যাঁ, আমি তো চোখ বন্ধই ছিল, বাট আমি কিভাবে আওয়াজ দেবো তোদেরকে ডাকতে পারছিলাম না, মানে আমি গলা দিয়ে চাইলেও আওয়াজ বার করতে পারছিলাম না। এটা লালটুদা বলছে। আচ্ছা, আমি চাইলেও গলা দিয়ে আওয়াজ বার করতে পারছি না, কিন্তু ওরা কিন্তু ওই আওয়াজ, মানে যেহেতু ওই যে মানে অনেকটা সময় হয় না মানুষকে বোবা ধরে টরে, ওরকম টাইপের নাকি একটা আওয়াজ করছিল। কিন্তু মানে লালটুদা যেটা বললো, ওর মানে বুকের উপরে নাকি কেউ বসে গেছে। তো স্বাভাবিক এরকম করছে, আওয়াজ করছে একটা, ওরা দৌড়ে গেছে। তারপরে নাকি সারা রাত্রি, তারপরে ওরা উঠে, মানে তারপরে তো আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েনি আতঙ্কের মধ্যে। তোমার সাথে কোনো ইনসিডেন্ট হলে তুমি তো সঙ্গে সঙ্গে কি আবার শুতে পারবে না। ও কিছুক্ষণ টাইম নিয়েছে, ওদের সাথে আড্ডা ফাড্ডা মেরেছে আধা ঘন্টার মতো। তারপরে ওদেরকে বলেছে ভাই তোরা সারা রাত আমার সাথে থাক, এক দুজন তোরা ডিউটি দে, ঠিক আছে, একজন আমার সাথে থাক ভাই, একজন ঘুরে আয়, একজন ঘুরে ঘুরে দেখে আসবি, আমার সাথে বসবি, আবার যাবি। তোদের কোনো কাজ থাকলে তোরা, মানে ওখানে কি বলতো, মানে টহলদারির মতো করতে লাগে ওপর থেকে নিচ, মানে কিছুক্ষণ পর পর, মানে দেখে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেউ কোথাও চলে গেল কিনা, মানে চেক টাইপের একটা। সঙ্গে একটা কুকুর থাকতো, ঠিক আছে। তো এইভাবে করে গেল, তারপরে ওর সাথে আড্ডা ফাড্ডা মেরে তারপরে এইভাবে করে ওই রাতটা পার হলো। এটা ও আমাকে পরের দিন বললো আর কি, ঠিক আছে। এরপরে নর্মালি দিন যাচ্ছে আমার সবার সাথে, ওর সাথেও কথাবার্তা। এবার না, এই যে 6 নম্বর রুম যে বললাম তোমাকে, ওই রুমের, মানে ওই রুমের পাশ দিয়ে তুমি যখন যাবে না, তোমার একটা আলাদা রকম ফিল হবে, মানে গাটা ভারী হয়ে আসে। এটা না প্রথম আমি বুঝতে পারতাম না। এবার ওরা এটা আমাকে বললো, কিন্তু দেখো দাদা একটা, মানে এই ঘটনাগুলো কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি এটার পরে, কিন্তু যার জন্য আমি কিছু কিছু জিনিস বিশ্বাস, মানে এই জিনিসগুলো আমি বিশ্বাস করতাম তখন। আমি যদি হুট করে এসে কেউ যদি গল্প বলতো ফার্স্টে যে ভাই এরকম হয়েছে, আমি কিন্তু বিশ্বাস করতাম না, সত্যি কথা। এরপরে কি হলো, আমাদের ওই রুমে মানে টোটাল রিহাবটা তোমার রং করাবে। এবার রিহাবের ইসে কি, তোমাকে বাইরের থেকে কাউকে অ্যালাউ নেই, খুব যদি জরুরি না পড়ে বাইরের কাউকে অ্যালাউ করবে না। মানে তোমার ট্রিটমেন্ট যারা নেয়, পেশেন্টদের সাথে যে ফ্যামিলিরাও আসে, ফ্যামিলিরাও কিন্তু লক অ্যান্ড কির ভিতরে ঢুকতে পারবে না। এটাকে আমরা লক অ্যান্ড কি বলে, ঠিক আছে, মানে ভেতরেই তোমরা যে প্যানেলসটা আসবে, বাইরে মিটিং এর জায়গা আছে, ওখানে করবে তোমার দেখা সাক্ষাৎ, মানে মাসে একবার করে হতো ওটা। ফ্যামিলির লোক এসে দেখে ফেকে যেত যে কেমন আছে, কি অবস্থা, হ্যান ত্যান, ঠিক আছে। ওটাকে লক অ্যান্ড কি বলে, ভেতরে যা আছে। এবার ওখানকার থেকেই তোমার 7-8 জনকে নেওয়া হলো, যে এই 7-8 জন করুক, পরে আবার 7-8 জনকে দেখ, মানে রং করতে যেগুলো প্রয়োজন হয়, মানে রং ঠিক আছে। তো সবকিছু মানে এটা আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। একদিন কি হলো, এটা হলো তোমার রাত্রি 3:30 4:45। হ্যাঁ, আর ওই রিয়াবে না সব জায়গায় ঘড়ি থাকে না, ঘড়ি একটা স্পেসেই থাকে, আচ্ছা, ঠিক আছে। তো আমি যেহেতু ওই ইনসিডেন্টটা হওয়ার পরে, মানে আমার সাথে যেটা হয়েছিল আমি পরে বলছি, এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। ওটা আমাকে পরে, যেহেতু আমাকে হল রুমে শিফট করে, আমি বলার পরে যে না আমার দাদা ওখানে অসুস্থ হচ্ছে, আমাকে অন্য কোথাও শিফট করো, তো আমাকে হল রুমে শিফট করলো। ওটা ওই জিনিসটা হওয়ার পরে এবার আমি হল রুমে শুয়ে আছি। আমার পাশে ছিল আসলামের পাশে ছিল আরেকটা ছেলে, নামটা মনে নেই, তার পাশে ছিল জগদীশ,
আচ্ছা জগদীশকে আমার এই জন্য মনে আছে কারণ আমি রিহাবে অ্যাডমিশন নেওয়ার 1-2 দিন পরে ও অ্যাডমিশন নিল, মানে বলতে পারো আমার ট্রিটমেন্ট পার্টনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ট্রিটমেন্ট পার্টনার যেটা মানে এবার অনেকে আছে আগে, কেউ আছে পরে, মানে ওর সাথে আমার খুব ম্যাচ হয়েছিল কারণ আমরা একই সময় ঢুকেছিলাম, অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা তো একদিন রাত্রি 3:30 পৌনে 4টা হবে, আমাকে আসলাম হুট করে ডাকছে, তখন আমি গভীর নিদ্রায়, কিন্তু আচ্ছা আমাকে ডাকছে। এবার আসলাম, বিহারের অধিকার ছিল, তো আমাকে হিন্দি মিনময় দেখ উসকো ক্যা হুয়া হ্যায়, দেখো জগদীশ कैसा कर रहा है। ঠিক আছে, হুম জগদীশের অবস্থা দেখে আমার রীতিমতো আমি ভয়ে কাঁপছি, মানে মানুষ দম আটকে গেলে যেমন করে না, হুম আর চোখগুলো বড় বড় করে দম আটকে যাওয়ার মতো কেমন জানি করছে, ও বাবা, ও বাবা, ও বাবা, এরকম করছে। হুম এবার রীতিমতো তো ওখানে হল রুমে আমরা মিনিমাম 20 জন কি 22 জনের মতো শুতাম, সবাই উঠে পড়েছে। হুম কি হলো ওর, কি হলো, কিন্তু রীতিমতো ওরকম করেই যাচ্ছে। ঠিক আছে, হুম মানে বন্ধ হচ্ছে না, ওকে সবাই ডাকছে, এসে এবার সিনিয়ররা চলে আসছে, মানে যাদের আন্ডারে আর কি আছে, হুম এসে ওকে থাপ্পড় দিচ্ছে, কি রে কি হচ্ছে কি হচ্ছে। একটা সময় কি হলো দাদা, বিশ্বাস করবে না, আমার নিস্তেজ হয়ে গেল, রীতিমতো বেডে টয়লেট করে দিল। আচ্ছা হ্যাঁ, আমি জানি না এই ম্যাটারটার সাথে মানে তুমি আগে জিনিসটা ইসে করতে পারছো কিনা, হুম মানে আগে যেটা লালটুদার সাথে হয়েছে। হুম 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 ঠিক আছে, মানে মোটামুটি বলতে পারো ওর ঘটনা অনুযায়ী, মানে ও যেটা আমাকে বলেছে আর আমি যেটা চোখে দেখলাম, বলতে পারো সিমিলার, হুম এরকম করছে। তো একটা সময় নিস্তেজ হয়ে গেও, ওখানে বেডের মধ্যেই টয়লেট করে দিল, একদম নিস্তেজ হয়ে গেল, চোখটা আস্তে করে বন্ধ করলো। সঙ্গে সঙ্গে মানে ওই মুহূর্তে গাড়ি ফাড়ি আসলো, ওকে তাড়াতাড়ি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। হুম ঠিক আছে, মানে এটা কারণ আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আমরা যে মানে ডিটক্স যেখানে করেছিলাম, তোমাকে বললাম আরেকটা বিল্ডিং এর আরেকটা বিল্ডিং, হুম ডিটক্স যেখানে করেছিল তার অপোজিটেই একটা নার্সিং হোম ছিল। তো আচ্ছা ওকে ওই রাতে তোমার মানে বেশি দেরি করেনি ওটা, মানে মোটামুটি মানে তখন তো মনে হচ্ছিল টাইম মনে হয় খুব তাড়াতাড়ি যাচ্ছে, আসলে তো তা হয় না। হুম হুম যখন কোনো কিছু হয় তুমি ফিল করো মনে হচ্ছে অনেকটা টাইম হয়ে, আসলে ম্যাক্সিমাম ওটা 10 মিনিটের মতো হবে। এই ইনসিডেন্টটা হওয়ার করে ওকে মানে বাইরে নিয়ে গিয়ে তোমার নার্সিং হোমে নিতে। এবার আমাদের মধ্যে পরের দিন হয়ে গেল, ও আসছে না, আমরা বুঝতে পারছি না কি হলো রে ভাই, আদৌ ঠিক আছে তো। এবার হুম নিস্তেজ হয়ে গেছে, তোমাকে যেটা বললাম একদম নিস্তেজ হয়ে গেছিল আমরা এবার তারপরে তো আমরা জানি না কি হলো, হুম আমরা তো ভিতরে, ও তো এবার সিনিয়ররা নিয়ে গেছে যেখানে আর কি যাদের অধীনে আছে জিনিসটা, হুম আমরা যাদের অধীনে আছি। তো খুবই এটা প্যাচেরকি একটা ঘটনা, আমার খুব খারাপ লাগে এখনো ভাবলে, মানে বাড়ির থেকে খাবার আসলে না জগদীশ আর আমি ভাগ করে খেতাম দাদা। আচ্ছা ঠিক আছে, খুব খারাপ লাগতো। তারপরে একদিন পরে শুনি যে এবার সবাইকে এক সময় ডাক দিল, এই বিকালের দিকে হবে, হুম যে আমরা তো খুব টাইম, আমরা তো একদমই টাইম পাইনি, ওকে নার্সিং হোম দিয়ে নিয়ে যেতে যেতেই জগদীশ আমাদেরকে ছেড়ে চলে গেছে। মাঝ রাস্তায় তখন আমার খুব খারাপ লাগলো। হুম এবার আমি বুঝতে পারছি না এটা কেন, মানে তুমি বুঝতে পারছো মানে কিরকম করে, মানে কি এমন হলো যে ওরকম হয়ে গেল। ভালো ছেলেটা হুম আমার সাথে গিয়েছে, তখনও আমাদের মোটামুটি 2-2.5 মাস হয়ে গেছে। ও ও কাজ করতো, আমিও কাজ করতাম, মানে একদম ফিট যাকে বলে। হুম কিন্তু হুট করে এরকম হওয়ার কারণটা আমি বুঝলাম না। এই জিনিসটা খুব খারাপ লাগে, আজও এখনো অনেক অনেক সময় ওর কথা মনে পড়ে। ঠিক আছে, হুম তো এই এবার বলছি আমার সাথে যেটা হয়েছে। আচ্ছা এই এই ঘটনাটা তাহলে এখানেই শেষ? হ্যাঁ, এই ঘটনাটা এখানেই শেষ। আমরা জানতে পারলাম যে ও আর নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আচ্ছা ও এটা নিয়ে তারপরে কিন্তু এবার এই জিনিসটা হওয়ার পরে তুমি যেহেতু বললে, আমি এটা বলতে ভুলে গেছিলাম একদম। হুম তারপরে না ওই জায়গাটা না আরো যেমন কেমন হয়ে আসলো, মানে আমাদের রিয়াফটা। আচ্ছা এবার আসলো আমার নাইট গার্ডের পালা। জগদীশ মারা যাওয়ার পরে আমার তো ভয় লাগছিল, মানে ওর কথা না মনে পড়তো মাঝে মধ্যে। ঠিক আচ্ছা ও মারা যাওয়ার কয়েকদিন পরে আমি নাইট গার্ড করতে করতে আমার মনে হলো জগদীশ মনে হয় এই পাশ থেকে ওই পাশে দৌড়ে গেল। মানে আমি যেখানে বসে আছি ধরো, আমার সামনে দিয়ে সিঁড়ি উঠে গেছে, আচ্ছা বুঝতে পারছো? আমি ভাবো বসে আছি, এবার মানে বসার যে মানে তুমি সিঁড়ি দিয়ে যে সিঁড়িটা বললামই তো তোমাকে টি আকৃতি ছিল তো,
এবার টি যেখানে মানে টি এর যদি এই সাইডটা ধরো যেদিকে তোমার মানে দুটো দাগ এসে মিলিত হয়, ওপরের দিকটা বলছি, টি এর ওপরের দিকটা। বুঝেছি। হ্যাঁ, মানে দুই দিকে রাস্তা, মাঝখানে হচ্ছে বিন্দু, যেটা যেখানে টি এর মাথার বিন্দুটা, হ্যাঁ ওইখানে একটু যে স্পেস ছিল ওখানে আমি বসে আছি, আমি আর আমার পাশের বন্ধুরা যে আমার সাথে ছিল। হুট করে মনে হলো ওই পাশের যে মানে এবার টিটাকে তুমি সোজা করে দাও, এটা উল্টো ছিল, এবার সোজা করে দাও ওই দিকের দিকটা। আমি বসে আছি টি এর এইদিকে নিচের দিকে। মনে হলো জগদীশ এই পাশ থেকে এই পাশে দৌড়ে গেল রীতিমতো। মনে হলো এই পাশ থেকে মানে একটা সেটা মতো তাড়াতাড়ি করে চ্যাট করে চলে গেল। ও কিন্তু দেখেছে আমার পাশে, ভাই এটা কি হলো, যে হ্যাঁ ভাই এটা কি হলো। রীতিমতো আমরা ওখানে কাঁপাকাঁপি। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা এত ভয় পেয়েছি যে না চল এখান থেকে উঠি, চল তো একবার গিয়ে দেখে আসি দুজন মিলে। এবার সবাই তো ঘুমোচ্ছে, আমরা দুজন জাগা, আমাদের তো কাজই ওটা যে সবাই ঘুমোতে তোমাদেরকে দেখা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারো কোনো দরকার আছে কিনা। এবার আমরা যে ওইদিকে যাবো ওটার সাহস পাচ্ছি না। আমরা কি করলাম, আগে নিচে আসলাম, মানে ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসলাম হল রুমে। সবকিছু দেখে থেকে এবার তো উপরে যেতে আমাদের ভয় লাগছে, সত্যি কি ঠিক দেখলাম তো নাকি মনে গল্প করছিলাম অন্য কিছু দেখে ফেললাম, মানে ভুল দেখলাম না তো কিছু। তারপর আমরা খুব সাহস করে দুজনকে ধরে রীতিমতো, ঠিক আছে মানে দুদিক দিয়ে কিন্তু যাওয়া যায়, ও গেলে ওইদিকেও যেতে পারবে, আমি ওই দিক দিয়ে যেতে পারবো, কিন্তু দুজন কিন্তু একই জায়গায় গিয়ে এক জায়গায় গিয়ে কিন্তু মিট হতে পারি, কিন্তু না দুজন একসাথে যাবো ভাই, এত ভয় পেয়েছি। দুজন একসাথে গেলাম না, কিচ্ছু নেই, সবকিছু ঠান্ডা একদম, নিস্তেজ একদম, নিরিবিলি একদম, কোনো আওয়াজ নেই। তখন রাত্রি কটা হবে, হ্যাঁ 1:30 2 হবে। আর রিহাবে ঘুমিয়ে পড়ে সবাই, ভাবো 10:15 মধ্যে সব লাইটস অফ, 10:15 সব লাইট অফ। তখন বাজে রাত্রি 1:30 বাজে, ভাবো একবার। আমরা দেখে আসলাম কোনো কিছু নেই, কিন্তু খুব ভয় লাগছিল। এবার আমার স্টোরিটা বলি। এবার আমার সাথে কি হয়েছে, এগুলো কিন্তু সব পরে দাদা, এবার মেন ঘটনাটা তোমাকে বলি আমার সাথে কি হয়েছে। মানে এগুলো ঘটার আগে তোমার সাথে হয়েছিল, তাই? হ্যাঁ, ওকে। এগুলো ঘটার সাথে আমার, না হলে তো আমি বিশ্বাস করতাম না এই যে ও আমার সাথে বললো বা আমি এটা দেখলাম, তার মানে আমি কি বলতাম, ধর তোরা কি ভুলভাল বকছিস, বা আমি যেহেতু দেখলাম এটা কিন্তু পরে দেখেছি, তার আগে যেটা দেখেছি সবার ফার্স্ট আমি মানে ওখানে আমাকে ডিটক্সে 12 দিনের মতো লিখে আমাকে এখানে পাঠিয়েছে, এটা ধরো তোমার 18 দিন কি 16 দিনের দিনে হবে। আমার না রাত্রিবেলা করে হুট করে ঘুম ভেঙে যেত, ঠিক আছে, ঘুম ঠিকঠাক আসতো না। এবার আমি ঘুমিয়েছি, আমার সাথে আরো 4 জন ছিল। আমার পাশে ছিল বাপিদা, তার পাশে ছিল অসীম, আমি মিডিল পজিশন, তার এই পাশে আরো রবি, তার পাশে আরেকজন ছিল, ওর নামটা মনে নেই। আমরা 5 জন শুয়ে আছি। এবার আমি যেই রুমে শুয়েছি সেই রুমে একটা আলমারি ছিল, ঠিক আছে, স্টিলের আলমারি যেগুলো হয় সবার বাড়িতে থাকে, গোদরেজ ফোদরেজের আলমারি ছিল। ওখানে আলমারির মধ্যে ভাবো বেড কভার, তারপরে তোমার পিলো কভার এইসব রাখা হতো। ওখানে তো আর জামা কাপড় গুছিয়ে রাখা না, যে যার ব্যাগে রাখতো। ওখানে জামা কাপড় গোছানোর মতো মানে তোমাকে দেবে না, জামা কাপড় তোমার গুছিয়ে রাখতে হবে, তুমি তোমার ব্যাগে রাখো, স্টোর রুমে রাখো। ওই আলমারিটা ওই কারণে ইউজ হতো। এবার আলমারির পাশে শীতকাল যেহেতু গেছে, ওইখানে অনেক বড় একটা কম্বলের লাট ছিল, অনেকগুলো কম্বলের, মানে একটার উপর একটা লম্বা একটা এসেছিল। এবার 16-17 দিন হবে আমি ওখানে নতুন গেছি। আমি শুয়ে আছি, আমার 3টে 3:30 দিকে মনে হয়, হ্যাঁ 2টো কি 3টে হবে, ঘড়ি নেই, আন্দাজে বলছি, কিন্তু আমি কিন্তু জানিও না এক্সাক্ট কত টাইম ছিল, কারণ তার একটু পরপরই ভোর হয়ে গেছিল। মানে একটু পর বলতে 1-1.5 ঘন্টা পরে, ওই ধরো 2:30, তখন একটু তাড়াতাড়ি সূর্য উঠতো, এই ধরো 4:30টার মধ্যে আলো ফালো হয়ে যেত, ঠিক আছে। এবার আমি শুয়ে আছি, আমার হুট করে না রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে। আমি এবার সোজা হয়ে শুয়ে না, আমি না আলমারির দিকে তাকিয়েছি। আলমারির পাশে, তুমি বিশ্বাস করবে না, আমি একটা মেয়ের ছায়া মূর্তি দেখতে পাচ্ছি। আলমারির পাশে একটা ছায়া মূর্তি দেখতে পাচ্ছি, তাও আবার মেয়েটার চুল তোমার শোল্ডার অব্দি, কাঁধ অব্দি হবে। আচ্ছা। হ্যাঁ, আকৃতিটা বুঝতে পারছি, কিন্তু ওটা কিন্তু
একটা মানুষ দাঁড়ালে তো বোঝা যাবে যে না মানুষ একটা। মানুষের ছায়া তো বোঝা যাবেই। হ্যাঁ, না ছায়া না, যদি মানুষ দাঁড়ায়। আচ্ছা। হ্যাঁ, আর ওখানে তো মেয়ে অ্যালাউই নেই। ও আচ্ছা, তুমি ছায়া আর মানুষের মধ্যে পার্থক্যটা বলছো? হ্যাঁ, পার্থক্যটা বলছি। মানুষ দাঁড়ালে তো বোঝা, কিন্তু মানে বোঝা মনে হচ্ছে কি ওর ওপার দিয়ে মনে হয় কম্বলও দেখা যাচ্ছে। আচ্ছা। ধোয়ার মতো একটা। ওকে। ধোয়া যদি ওঠে আমরা তো পিছনে কি আছে দেখতে পারবো। মানে আর জিনিসটা কি বলতো, আমার মাটির থেকে উপরে ভেসে আছে, মানে ও যে দাঁড়িয়ে আছে মাটির থেকে অনেকটা উপরে, 1 হাত হবে ওপরে, ওরকম ভাসছে ধোয়া, মানে ওই মূর্তিটা শোল্ডার অব্দি। কিন্তু আমি কিন্তু ভালো মতো চোখ ঠোক দেখতে পাইনি, কিন্তু একটা দেখতে পাচ্ছি ছায়া মূর্তি, যার হলো তোমার ধোয়ার মতো একটা মূর্তি, যার হলো তোমার চুলটা হলো কাঁধ অব্দি। ঠিক আছে, এবার আমি দেখে না অবাক হয়েছে, এটা কি দেখছি আমি তাড়াতাড়ি করে চাদরটা যে ছিল মুড়ে আমি ওপাশ হয়ে শুয়ে পড়েছি কাঁপতে কাঁপতে, আর খালি ঠাকুরের নাম করছি, ঠাকুর ঠাকুর ঠাকুর, এটা কি দেখলাম, এটা কি দেখলাম। এবার পরের দিন তো উঠেছি, ঠিক আছে, পরের দিন উঠেছি, এবার কাউকে বলবো, এবার আমি তো জানি না এগুলো এখানে আগে এত কিছু হয়ে গেছে, মানে যেটা আমি পরে শুনতে পারি, আমি তো জানতাম না এখানে ওরকম কিছু আছে। এবার কাউকে বলবো, বললে বিশ্বাস করবে কি না, উল্টা আমাকেই পাগল ভাববে কি না, থাক দরকার নেই, কাউকে বললাম না, নিজের মধ্যে রাখলাম। এরপরে মোটামুটি তোমার কিছুদিন গেল, আরো কিছুদিন কাটলো নর্মালি, আবার আমার একদিন রাতে ঘুম ভেঙে যায়। ঠিক আছে, এই জিনিসটা না হতো বুঝলে, মানে অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার পরে না, মানে রাতে ঘুম না আসা বা হুট করে ঘুম ভেঙে গেলে আর ঘুম না আসা, এটা হয়, যারা এইসব মানে এসবের মধ্যে জড়িত আছে তারা বলতে পারবে। ঠিক আছে, মানে যখন রিকভারিতে থাকে এইসব জিনিসগুলো হয়, মানে প্রথম হয়, পরের দিকে ঠিক হয়ে যায়, তারপরে সে তুমি ঘুমাবে আর টের পাবে না কখন সকাল হয়ে গেছে। তো আমি এরকম রাত্রে ঘুম ভেঙে গেছে, আরেকদিন আমার অজান্তেই আমার চোখটা চলে গেল আলমারির পাশে। আমি কিন্তু ইচ্ছে করে নাই যে দেখি তো কিছু আছে নাকি, কৌতূহলের বেশি কিন্তু তাকাইনি, না কৌতূহল আগের দিন দেখেছি, দেখি তো আবার তাকাই আজকে দেখতে পারবো কিনা, না থাকে না মনের মধ্যে একটা, কিন্তু আমার অজান্তে কিন্তু চোখটা চলে গেছে, আমি সেম আবার ওই জিনিস দেখতে পারলাম, সেম জিনিস আমি আবার দেখতে পারলাম আমার দিকে, এবার আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি একটু সাহস করে তাকিয়ে আছি, কারণ কি বলতো, কিছু হলে আমার পাশে তো আরো 4 জন আছে, ওদেরকে ডেকে নেব, একদম পাশে তো, পাশাপাশি তো শুয়েছি, মানে এবার বলতে পারো যে পাশাপাশি কিভাবে শুলে, মেঝেতে শুয়ানো হতো, উপরে ইসে থাকতো, ঠিক আছে, যে কাল্লন ফাল্লন টাইপের যে হয়, ম্যাট টাইপের মোটা মোটা, ওগুলোর উপরে বেড করে দিত, শুতো, আবার শোয়া হয়ে গেলে ম্যাট উঠিয়ে রাখো। এবার 5 জন শুয়েছি, মানে আমাকে নিয়ে, কিছু হলে আমি ওদেরকে ডাক দিয়ে দেবো। এবার এইভাবে আমি তাকিয়ে আছি, এবার একটু যখন দেখলাম, এবার একটু সাহস করে তাকিয়ে আছি যে না কিছু হলে ওদেরকে ডাক দেবো। আমি তাকিয়ে থাকতে থাকতে মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে না হুট করে উধাও হয়ে গেল রীতিমতো। আমি আগের দিন তো ওই চাদর মুড়ি দিয়ে এসে আছে, এবার পাশের জনকে জড়িয়ে ধরেছি, বাপিদা ছিল আমার খুব ক্লোজ ছিল, আমি ওকে জড়িয়ে, মানে 1 হাত ওর উপরে দিয়ে, ও তো ঘুমোচ্ছে, আমি ওর উপরে হাত দিয়ে আমি শুয়ে আছি পাশ ফিরে, মানে যেই দিকটা, মানে আলমারিটা আমার পেছন দিকে, এবার আলমারিটা আমার পেছন দিকে, আগের দিনও কিন্তু ওইভাবেই শুয়েছিলাম, কিন্তু আমি সেদিনকে বাপিদাকে আর সাহায্য নিইনি যে বাপিদাকে ধরবো, যে অতটা ভয় পেয়ে। কিন্তু এবার যখন বেশি সাহস দেখাতে গেছি, একটু আমার হালুয়া টাইটি হয়ে গেছে বলতে পারো, আর বাপিদাকে ধরে শুয়ে আছি। তো তারপরে আস্তে আস্তে করে দেখি ভোর হয়ে গেল একটু পরে, মানে আমি এতটা ভয় পেয়েছি, আমি আর দু চোখের পাতা এক করতে পারলাম না। ঠিক আছে, এইবার তো এবার আমি বলবো ভাই কি আছে, আমি 1-2 জনকে শেয়ার করব, যাদেরকে শেয়ার করব যারা একটু সিনিয়র, যারা এখানে 6 মাস 7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে আছে, তাদেরকে বলবো। মানে এবার তুমি এটা ঠিক করলে তোমার সিনিয়রদের তুমি এই কথাগুলো জানাবো, ঠিক আছে। অথবা কেউ আছে এরকমও আছে, মানে সিনিয়ররাও এরকমও আছে যারা কেউ 2nd ট্রিটমেন্ট 3rd ট্রিটমেন্ট নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এরকম পেশেন্টও ছিল। তো এবার আমার যে ক্লোজ ছিল, আমি ফার্স্টে আমার পাশে যে বাপিদা সুতো আর জগদীশ যে ছিল, জগদীশ যে মারা গেল, জগদীশকে আমি শেয়ার করলাম, ভাই এরকম এরকম ব্যাপার, কালকে রাত্রে না আমি ঠিক আলমারির পাশে এরকম। বলে কি বলিস? আমি বলে হ্যাঁ। বলে ভাই এখানে একটা ঘটনা আছে এই বিল্ডিংটা নিয়ে, তোকে পরে বলবো। এবার আমার মধ্যে সাসপেন্স, হ্যাঁ
তার মানে আমি যেটা দেখেছি ওটা ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি। হুম তো ওরা এমন কি বলবে, এবার আমি ওদেরকে ধরতে লাগলাম, বল না ভাই কি হয়েছে, বল না এই বিল্ডিং এর সাথে কি হয়েছে। কেউ বলতে চায় না। ঠিক আছে, হুম তোমাকে আরেকটা কথা বলে রাখি দাদা, এটা বলছি তোমার কি হয়েছিল, এটা আমি ঘটনাটা তোমাকে বলছি। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের স্পেসিফিক একটা রুম আছে, 2 নাম্বার রুম। ঠিক আছে, ওখানে রুম ভাগ করা কেন থাকতো বলতো, 1-2 যাতে যে যার রুমে ঠিক মতো মানে এই তোর রুম এটা, এই তোর রুম এটা। এবার অতজনকে হ্যান্ডেল করতে তো বলতে লাগবে যে ভাই তুই কিন্তু এই নাম্বার রুমের শুবি বা ওই নাম্বার রুমে শুবি। ঠিক আছে, তো রুম ওয়াইজ ভাগ করা থাকতো। 2 নাম্বার রুমে কখনো না সিলিং ফ্যান লাগাতো না। আচ্ছা সিলিং ফ্যান লাগালেই নাকি ওটা নষ্ট হয়ে যায়, সিলিং ফ্যান লাগালেই নাকি নষ্ট হয়ে যায়। এবার ওই যে যে ফ্যান গুলো আছে না দেওয়ালের সাথে সেট করা থাকে, ওই যে তোমার দড়ির মতো থাকে যেগুলো টান দিয়ে স্পিড বাড়াতে হয়, সুইং করতে হয়, ওই ফ্যান গুলো লাগানো। সিলিং ফ্যান ওখানে নাকি থাকেই না, নষ্টই হয়ে যায় 1-2 দিন পরে। এবার যেটা আমি পরে শুনলাম, মানে ওখানে যারা আর কি আগে ছিল বা জানে এই ঘটনা, ওখানে নাকি ওটা একটা অ্যাকচুয়ালি ওটা বিবাহের ভবন বা মানে কোনো অনুষ্ঠানের ভবন হিসেবে ছিল। আচ্ছা ঠিক আছে, এবার ওই বিল্ডিংটায় একটা 2টো নাইট গার্ড একটা মেয়েকে যখন ভবন ছিল আর কি, পরে যা হয় ওইখানকার ভবনে যখন ছিল তখন নাকি মানে অনেক সময় থাকে না নাইট ক্যাটারিং, অনেক মেয়ে কাজ করে না ক্যাটারিং, রাত্রি হয়ে গেল। এবার ওখানে মানে 2জন বন্ধু মিলে একটা মেয়েকে রীতিমতো রেপ করে ঝুলিয়ে রেখেছিল। আচ্ছা, এটা অনেকদিন আগের ঘটনা। আচ্ছা, আর রিয়াবটা ওখান থেকে চলছে ধরো প্রায় 9-10 বছর হয়ে গেছে। ততদিন ওটার উপরে কেস চলছিল, মানে এই বিল্ডিংটার উপরে, কিন্তু সরকার থেকে ওটা লিজে নেওয়া হয়। আচ্ছা, আদৌ এটা সত্যি কিনা আমি জানি, মানে এই জিনিসটা মানে লিজে নেওয়া যায় কিনা আমি এই জিনিসটা জানি না। আমি শুনেছিলাম এটা লিজে নেওয়া, এই বিল্ডিং এর উপরে কেন কেস আছে যার জন্য এই মানে এখানে এখন অন্য কিছু মানে বিবাহ টিবাহ ওগুলো পারমিশন যেত না, যেহেতু এত বড় একটা ঘটনা হয়ে গেছে। তো বিল্ডিং এর মালিক রীতিমতো ওটা লিজে নিয়ে 9 বছর ধরে চালাচ্ছে আর কি। এখন আবার নেই, লিজ শেষ হয়ে গেছে। আমি কয়েকদিন আগে জানতে পারলাম, মানে বেশি দিন হয়নি, 1 মাস 1.5 মাস হবে, শুনলাম যে না এখন বিল্ডিং অন্য জায়গায় হয়ে গেছে, মানে ওটা শেষ, লিজ যেটা ছিল ওটা 10 বছরের হয়তো লিজ ছিল, ওটা শেষ হয়ে গেছে। তো ওখানে কি আর যাকে যে ঝুলিয়ে যে রেখেছিল ওটা 2 নাম্বার রুম। ওকে, ফ্যানের সাথে যে ঝুলিয়ে রেখেছিল ওটা 2 নাম্বার রুম, যার জন্য মনে হয় ওখানে সিলিং ফ্যান কাজ করে না, 1-2 দিন পরেই নষ্ট। ওকে, তোমাকে এবার আমি আরেকটা ঘটনা বলছি, সেটা হলো সেবকে ঘুরতে গিয়ে। ঠিক আছে, মানে সেবকে ঘুরতে গিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে হয়েছিল নাকি? মানে আমার সাথে হয়েছিল। আচ্ছা, তোমার সাথে। ওকে, এবার আমি শিলিগুড়ি কলেজে পড়তাম। ঠিক আছে, তো আমি প্রথম সেই বছর বাইক কিনি। ঠিক আছে, ওকে, বাইক কিনে এবার রাত্রি 9:30 হবে, আমরা কলেজের গেটে গেছি আড্ডা মারতে। তো এবার ওখানে সিনিয়র দাদা ছিল, সিনিয়র দাদারা বললো চল মিনময় ঘুরে আসি। আমার কোথায় যাবে, বলে চল সেবক কর্নেশন ব্রিজ অব্দি যাবো, ওখান থেকে ঘুরে চলে আসবো। গরমের দিন ছিল, আমি বললাম ঠিক আছে চলো, নতুন বাইক কিনেছি তখন। এবার আমরা 4টে বাইকে টোটাল 8 জন গেলাম, সেবকের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক আছে, এবার সেবকের দিকে যাচ্ছি। এবার কর্নেশন ব্রিজ যাওয়ার আগে আমাদের ওখানে একজন দাদা ছিল, দাদাটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, ও সরি মনে পড়েছে, ইন্দ্রজিৎ দা। ওর নাকি তুলা রাশি, এগুলো আমি পরে জানি আর কি। তুলা রাশি, ও এক জায়গায় ঠিক কর্নেশন ব্রিজের আগে একটা বাঁক আছে, ওখানে তো অনেকগুলো একটা বড় বাঁক আছে পেট্রোল পাম্প পার করে কর্নেশন ব্রিজ ঢোকার আগে। আচ্ছা, তো ওখানে টয়লেট করতে দাঁড়িয়েছে, ও বলছে ভাই আমি আর যাবো না, আমার খুব শরীর ভারী লাগছে। আমি না তখন এই কনসেপ্ট গুলো আমার মধ্যে ছিল না, যে তুলা রাশি যে মানে বুঝতে পারে ভারী হয়ে যায় শরীর, এই কনসেপ্ট গুলো আমার একদমই ক্লিয়ার। তাহলে এটা কি তোমার রিহাবের আগের ঘটনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিহাবের আগের ঘটনা, এটা 2017 সালের। আচ্ছা, তখন আমি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠবো। ঠিক আছে, তখন ইয়ার সিস্টেম ছিল, সেমিস্টার ছিল না। এবার ও বলছে ভাই আমি আর যাবো না। আমাদের কিন্তু কর্নেশন ব্রিজ যাওয়ার কথা, সবাই কিন্তু ওই প্ল্যান করেই এসেছি যে কর্নেশন ব্রিজ অব্দি যাবো, ওখান থেকে ঘুরে আসবো। আচ্ছা, ঠিক আছে, এবার ও বলছে না আর যাবো না, এখান থেকেই ব্যাক করবো। 1-2 জন টয়লেট করলো,
এবার ও না আবার মানে এইসব খুব বিশ্বাস করতো, ওর হাতে আংটি ফাংটিও পড়া আছে কয়েকটা। আচ্ছা। ঠিক আছে, থাকে না অনেক জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করে যাতে এরকম কিছু না হয়। ও বলছে আমি আর যাবো না, এখান থেকে ব্যাক করো। ঠিক আছে চলো চলো, তোমরা যখন যাবে না তোমাদের সিনিয়রদের মধ্যে আমি আর কি বলবো। এবার ব্যাক করার সময় আমরা ব্যাক করছি, এবার আমি গাড়িটা চালাচ্ছি, যাওয়ার সময় আমার একটা দাদা চালিয়েছিল, আমি বললাম দে এবার আমি চালাই। এবার আমি সামনে বসে গাড়ির হেডলাইট আপার করে দিয়ে চালাচ্ছি। ঠিক রাস্তার থেকে যখন আসছি, রাস্তার পাশে মানে পাকা রাস্তার থেকে মানে কাঁচা রাস্তায় দাঁড়িয়ে একটা বাঁকের মধ্যে একটা নোংরা জামা পরা, ঠিক আছে, নোংরা জামা বলতে একটা মহিলা আকৃতি ছিল, ঠিক আছে বলে রাখছি, জামা ঠিক বলবো না, মানে মানে রানিং অবস্থায় ছিলাম তো, এই ধরো 35 কি 40 মতো স্পিড ছিল, আস্তে আস্তেই আসছিলাম। আচ্ছা। ঠিক আছে, তো আপার দেওয়া ছিল গাড়িতে। আমি দেখতে পেলাম যে একটা খুব নোংরা একটা পোশাক পরিহিত একটা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে ডাকছে। আচ্ছা। এবার আমি বুঝতে পারি না ডাকছে না লিফট চাইছে। এবার না আমি না গাড়িটা স্লো করতে গেছি, বাইকটা। আমার পেছন থেকে বলে চল 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 চল, এইভাবে বলে উঠছে। আমি কিরে কি হলো রে বাবা, ও ডাকছে, মহিলাটা এত রাস্তায় বিপদে পড়েছে। এবার যখন আপার দিয়েছে, আমি তো মানে গাড়ি বাইকটা চালাচ্ছি, মানে ভালো মতো ঠিক বুঝতে পারছি না, আকৃতিটা বুঝতে পারছি, কিন্তু মানে যখন লাইটটা পড়েছে না, মানে ওটা মানে মুখটা একদম পুরো সাদা ফ্যাকাশে, আমি কিন্তু তখনও বুঝতে পারি না ওটা কিছু ছিল কি না। ঠিক আছে, সাদা ফ্যাকাশে, চোখগুলো দেখা যাচ্ছে না, চুলগুলো এলোমেলো, খুব নোংরা, চুলগুলো খুব নোংরা, মানে অনেকদিন ধরে স্নান ফান না করলে যেরকম হয় চুলে চটফট এরকম, খুব নোংরা আকৃতির কেউ দাঁড়িয়ে আছে। এবার আমি স্লো করতে বলে চল চল চল, কি রে বাবা কি হলো, বলে না না এখানে দাঁড়াস না তুই চল। আমি স্লো করেছি যে দাঁড়াবো, এত রাত থেকে আবার বিপদে পড়লো, মানে যাবো সামনে। টার্নিং এ যেটা হয়, টার্নিং নিতে নিতে তুমি যদি কিছু দেখো, আমি মানে টার্নিং নিতে ঘাড় ঘুরিয়ে দেখছি, দেখি এরকম করে কেউ ডাকছে। এবার আমি স্লো করতে বলে মানে পেরিয়ে গেছি, আমি স্লো করতে আস্তে আস্তে স্লো হতে হতে একটা টাইম লাগে না, হুট করে তো আমি দাঁড়িয়ে যেতে পারবো না। এবার আমি স্লো করতে বলে দাঁড়াস না চল চল চল। এবার চলে গেছি, যাওয়ার পরে আমি তখনও কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, এবার না সবাই বলে কি এই মানে ওখানে যে যারা আমরা যে 8 জন ছিলাম, একটা বাইকে 2 জন করে, বলে কি ওকে ধরতো, ওকে ডাকতো, মানে এরকম একে অপরকে মানে মানে কিরে তুই ঠিক আছিস তো, কিরে তুই ঠিক আছিস তো, মানে ওরা বুঝতে পেরে গেছে ওরা কি দেখেছে। আমি তখনও বুঝতে পারিনি কিরে, মানে ওটা যে ওরকম কিছু অশরীরী ছিল, আমি তখনও বুঝতে পারিনি। এবার আমার পিছনে ছিল অমিতদা, অমিতদা কি হয়েছে, বলে কিছু দেখছিস? হ্যাঁ। কি দেখছিস? বললাম ওখানে একটা নোংরা একটা মহিলার মতো কে আমাদেরকে ডাকলো, আমি যে স্লো করতে বললাম তুই যে না বললি আমাকে। বলে হ্যাঁ এই যে এক্সপিরিয়েন্স করলি তো। আমি বললাম কি এক্সপিরিয়েন্স করলাম? বলে ওটা ভূত ছিল। কি বলিস? বলে হ্যাঁ। আমি তখন বুঝতে পারলাম যখন এ ওকে মানে স্পর্শ করে দেখছে, কিরে আমাকে ডাক দিল, কিরে লাব্বু তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি। তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন আমাকে বললো ওটা ওরকম একটা অশরীরী ছিল। এবার রুমে আসার পরে, এবার আমার রুমে সেদিনকার আমার রুমমেটরা বাড়িতে এসেছে, আমি আর একা থাকতে পারবো না। ঠিক আছে, আমার মানে হাওয়া টাইট হয়ে গেছে যে আমি কোনোদিন এসব কোনোদিন আগে কোনোদিন এক্সপিরিয়েন্স করি। 2017 সালে আমি ফার্স্ট করছিলাম সেবক যাওয়ার সময়। ভয়ের বিষয়? হ্যাঁ অবশ্যই ভয়ের বিষয়। মানে ওরকম করে কেউ ডাকছে, আমি তো বুঝতে পারিনি, আমি তো রীতিমতো স্লো করতে গেছি যে আমি দাঁড়াবো। তখন যখন আমাকে পরে বললো, আমার প্রচন্ড ভয় লেগেছে, মানে ওই ফেসটা মনে হয় বারবার আমার চোখের সামনে আসছে। আর কি বলতো, মানে বিষয়টা খালি ভূতের না, কখনোই এরকম দেখলে দাঁড়িয়ে যেতে হয় না, কারণ এখনকার দিনে তো ক্রাইম খুব বেড়ে গেছে। ওই ধরে নাও তোমরা যাচ্ছ, মানে বিশেষ করে ক্ষেত্রে ওই 4 চাকার ক্ষেত্রে গুলো হয় না, ডিম ছুড়ে মারে যাতে চিন্তাই হয়। আর সেবকের রাস্তায় এটা হয়ও। ওই জন্যই বলছি, আমি শুনেছি ওই রাস্তায় হয়, ওই জন্যই বলছি। পাকাতি পর্যন্ত হতো এরকম দাঁড় করিয়ে, বাবা গাছের গুড়ি ফেলে রেখেছে, সরাতে যাবে ব্যাস, এরকম হতো। তারপরে তো আমি এরকম রীতিমতো দেখার পরে মানে ওই ফেসটা আমার বারবার আছে, সাদা ফ্যাকাশে নোংরা চুল, এইভাবে কেউ দাঁড়িয়ে আছে, ওই ফেসটা আমি বারবার। তারপরে আমি আমার একটা বন্ধুকে ডেকে, তারপরে আমি 2-3 দিন মানে তারপরে আমার মানে ওই দিনকার রাত্রে আমার খুব জ্বর আসে। তো ওই বন্ধুটা আমার এখানকারই ছিল, মানে ও শিলিগুড়িতে থাকতো কিন্তু ওর মামার বাড়িতে থাকতো, ওখান থেকে পড়াশোনা করতো। তো আমার সাথে ও আমার একটু কেয়ার ফেয়ার করেছিল। 2-3 দিন পরে আমার জ্বর সারছিল, মানে এতটা ভয় পেয়ে গেছিলাম। মানে তখন কি তুমি বাড়িতে থাকতে না? না, তখন তো আমি শিলিগুড়ি কলেজে পড়ি।
শিলিগুড়ি কলেজে পড়ো, ঠিক আছে, মানে তুমি কি হোস্টেলে থাকতে? হোস্টেলে না, আমি রুম রেন্টে ভাড়া থাকতাম, রুম রেন্টে ছিল। সেটা বলতে বাড়ি অ্যাকচুয়ালি আমার ধূপগুড়িতে, মানে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স তোমার ধরো এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে যায়। আচ্ছা, তো অনেকটাই। তো ওখানে থেকেই করতাম, পড়াশোনা করতাম। এটাই ছিল সেবকের ঘটনা দাদা। আচ্ছা, এটা 2017 সালের বললে না? হ্যাঁ, 2017 সালের। ওকে। আচ্ছা মেরিন, আমি বলছি, তুমি তো দুটো ঘটনা বললে, ঠিক আছে, আমার তোমার এই দুটো ঘটনার মধ্যে দুটো কোশ্চেন ছিল। বলো। একটা হচ্ছে তোমার ওই যে রিহ্যাব সেন্টারের কথা বললে, তো রিহ্যাব সেন্টারে তোমাদের যে সিনিয়র বাদে তো আরো লোকজন দায়িত্বে থাকে, তাদেরকে কি তোমরা জানিয়েছিলে যে যেরকম আমাদের সাথে হচ্ছে কোনো স্টেপ নিন, বা তারা কি এসব কেয়ার করে নাকি করে না? না, এসব নিয়ে খুব একটা মানে কি বলতো একঘেয়ে হয়ে গেছিল, মানে ওদের কাছে ওটা নর্মাল বিষয়। হ্যাঁ। ওই যে আরেকটা রুম যে ছিল যেটা বন্ধ থাকতো তোমাকে বললাম, ওই রুমটা কখনো শুতো না। ওই রুমটা বাদে মানে ওই রুমে কাউকে অ্যালাউ ফেলাও করতো না, শুতে দিত না, ঠিক আছে। তাছাড়া ওদের কাছে সবকিছু নর্মালি ছিল। আচ্ছা, আর একটা যেটা ইনফরমেশন, সেটা ভৌতিক না, এটা হচ্ছে এখানকারই, মানে রিহ্যাব সেন্টারে কি আদতেই লোক ঠিক হয়? দেখো, এটা সম্পূর্ণ নিজের উপরে। ওকে, ঠিক আছে। ওখানে তোমাকে এটা মানে একটা প্রোগ্রামের উপর দিয়ে চলে, সবকিছুর একটা জিনিস আছে, এটা এনএ বলে, নার্কোটিক্স অ্যানোনিমাস। আচ্ছা, ঠিক আছে, এটা নিজের উপরে, তোমাকে কিভাবে ভালো থাকতে হবে এটা শিখিয়ে দেবে। ওকে, এবার তুমি সেগুলো ফলো করবে কিনা সেটা তোমার উপরে। ওখানে তো কোনো জাদুন মন্ত্র করে দেবে না, যা ঝাড়ফুঁক তারফুঁক। না, আমি যেটা শুনেছিলাম যে ওখানে জোরপূর্বক কিছু করানো হয় বা সামথিং। না না না, ওরকম কিছু নেই তো। ওকে। এখন আগে ওইসব হতো, আমি অস্বীকার করবো না, আমি শুনেছি এইসব, কিন্তু আমি যত যা এক্সপিরিয়েন্স করেছি টোটালি লাভ এন্ড কেয়ার। এখন এরকম রুলস এসে গেছে, ওখানে কাউকে মানে বডি টাচ করা যাবে না। অনেক ঘটনা তো শুনেছো না, রিয়াবে মারা গেছে। ওটা জানার জন্য আমি একটু সবাইকে জানানোর জন্য মানে বললাম আর কি কথা। না, মানে কিছু এগুলো আগে হতো, এখন সরকার থেকে একদম মানে বডি টাচ অ্যালাউই নেই, বডি টাচ একদম অ্যালাউ নেই। আর তুমি যে বললে ঠিক হয় কি না, ঠিক আছে, এটা সম্পূর্ণ নিজের উপরে। তুমি যদি ফলো করো, এবার রিয়াবের সাথে যদি কানেক্ট তুমি থাকো, তোমার যদি ভালো থাকার ইচ্ছা থাকে যে না আমি ভালো থাকবো, যেটা করেছি সেটা ভুলে আগের দিকে যদি মানে কেউ যদি এগোতে চায়, সবকিছু ভুলে যে না যা করেছি হয়ে গেছে, ওটা আমার লাইফের পাস ছিল, এবার ফিউচারটাকে আমি কিভাবে ভালো করবো, এটার জন্য কিছু ইসে থাকে যে রিহাবের সাথে টাচে থাকো, ঠিক আছে। অসুবিধা হলে কাউন্সিলিং নাও। এবার কাউন্সিলিং কিন্তু তোমাকে একজন মানে রিহাবে একটা কথা আছে, একজন অ্যাডিক্টকে বুঝতে পারে। এবার যারা ভাবো এখন যারা আমাকে কাউন্সিলিং দিবে তারাও একসময় হয়তো অ্যাডিক্ট ছিল, এখন 15 বছর 12 বছর হয়ে গেছে ভালো আছে। নিজের উপরে টোটালি দাদা রিকভারি, তুমি যদি চাও তুমি করতে পারবে। না, একটা বিষয় আমি শুনেছি যে কাউন্সিলিং এ নাকি হয়, মানে খুব ম্যাটার করে কাউন্সিলিংটা হলে। খুব ম্যাটার করে কাউন্সিলিং। তোমার মনের মধ্যে যা আছে তুমি ওদেরকে ঝেড়ে বলে দাও, ওরা তার উপরে বেস করে তোমাকে কাউন্সিলিং দিবে। না ভাই তুই এটা করিস না, তুই এটা করে, এটা তোর জন্য ভালো হবে। মানে তোমার মানে হতেই পারে না, মানুষের মাইন্ড তো যখন তখন মুড সুইং হয়। ওকে, এটাই আমার হ্যাঁ ওই মুড সুইং এর মধ্যে তোমার মুডটা সুইং হলো যে না আমি আজকে একটু করে ফেলি, ওই মুডটা করে না ফেলে তুমি যদি ফোনটা ঘুরিয়ে দাও তোমার কাউন্সিলরের দিকে বা স্পন্সরের দিকে, মানে আলাদা আলাদা হয়, মানে তোমার যাকে পছন্দ তার সাথে শেয়ার করো, যাদের রিকভারি শেয়ার করো। তোমাকে ওইটুকু হয়তো ওই জিনিসটা গ্রহণ না করে তখন যদি তুমি ওই ফোন কলটা ঘুরিয়ে দাও, হয়তো তুমি ওই ডাক্তার থেকে আবার বেঁচে গেলে। এটাই মানে সবার আমাদের পুরো পরিবারকে জানানো ছিল, প্রতিকথা পরিবারকে। আর একটা যেটা কোশ্চেন তোমার সেকেন্ড ঘটনা নিয়ে, সেটা হচ্ছে যে মহিলাটার কথা তুমি বললে, সে কি রাস্তার মাঝখানে ছিল, মানে রাস্তার সাইডে? হ্যাঁ, পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় দাঁড়িয়েছিল, মানে ও হাঁটছিল না, শুধু দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে, হাত দুটো খালি সোজা করে দিয়ে ডাকছে। ওকে, মানে সামনের দিকে মানে হাত করে দিয়ে যেরকম ডাকে, যেরকম আমরা ছবিতে দেখি। এদিকে আছে একটু হাত মেরে যে বলি সামনের দিকে ডাকে, ওরকম করে কোনো রকম কিছু নেই, এরকম করে ডাকছে হাত দুটো দিয়ে। ওকে, কারণ এরকমই একটা সেবকের ঘটনা আমি শুনেছিলাম, যেখানে রাস্তার মিডিলে দাঁড়িয়ে মানে রাস্তা আটকে ছিল, এরকম একটা। না না, রাস্তা আটকে ফাটকে ছিল না, এটা রাস্তার পাশে ছিল, ডাকছে। ওকে, ফাইন, থ্যাংক ইউ মৃন্ময়।
হ্যাঁ তোমাকেও দাদা অনেক 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 ধন্যবাদ। এত মানে সত্যি বললাম, আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই স্টোরি গুলো কারোর সাথে শেয়ার করি। একদম একদম। আর আমি খুব প্যারানরমাল অ্যাক্টিভিটিস আমার খুব না মানে খুব একটা এক্সাইটমেন্ট পাই আমি। তুমি বিশ্বাস করবে না, তোমাকে যদি স্ক্রিনশট মেরে পাঠাই না, মানে ওই যে কোনো গল্প শোনা থাকলে লাল একটা দাগ আসে না নিচে, রেড লাইন, তুমি স্ক্রিনশট মেরে পাঠাও, তোমার সব ঘটনা আমার শোনো। আচ্ছা, মিস করি না মোট কথা। আচ্ছা, শুনতেই হবে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, ভালো থেকো। ভালো থেকো। দেখি সবাই কেমন রেসপন্স করে। সবাই যদি চায় তাহলে তুমি আবার আসবেই, সমস্যা নেই কোনো। অবশ্যই, হ্যাঁ, অন্য একটা ঘটনা নিয়ে অবশ্যই আসবো। একদম একদম। আর ভৌতিক কথা পরিবারকে আমার অনেক অনেক ভালোবাসা। একদম ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সবাই যেন এইভাবেই জুড়ে থাকে আমাদের সাথে। আর তোমার আস্তে আস্তে আগামী দিনগুলো আরো ভালো হয়ে উঠুক, আমরাও যেন আরো ভালো ভালো গল্প পেতে পারি। একদম, এটাই বলবো। ওকে, গুড নাইট দাদা। গুড নাইট, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। ভাইয়ের মুখে তোমরা আরও ঘটনা শুনতে চাও কি না সেটাও জানিও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম পডকাস্টে এসে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।